আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় কৃষি বীজের মূল্য বৃদ্ধি পেছনে কারা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এবং মানিকগঞ্জের কৃষক দেলোয়ার জাহান, যিনি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করার পর কৃষি কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। দর্শক, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে চরম ভোগান্তিতে রয়েছে দেশের মানুষ। গত মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.87%। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 12.66%। মূল্যস্ফীতির লাগাম টানতে বিশ্বগুরা যেখানে কৃষি উৎপাদন বাড়ানোয় জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন, সেখানে বিভিন্ন শস্যের বীজ নিয়ে দেশে শুরু হয়েছে তগরকি কাণ্ড। গত বছর রসুনের যে বীজের দাম ছিল মন প্রতি 7,000 টাকা, সেই বীজের দাম উঠেছে 9.5 থেকে 10,000 টাকায়। আলুর বীজ 60 টাকা থেকে বাড়িয়ে বিক্রি করা হচ্ছে 90 টাকায়। কোথাও কোথাও বিক্রি হচ্ছে আরো বেশি দামে। দোকানে আলুর বীজ না থাকলেও মন প্রতি 2 থেকে 2,500 টাকা বাড়তি দিলেই ডিলার বা বীজ ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যেই হাজির করছে বীজ। চলতি বছরের সেপ্টেম্বরে শুরুতে গাজরের যে বীজ 20,500 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, মাত্র 2 মাসের ব্যবধানে সেই বীজের দাম ছাড়িয়ে গেছে 25,000 টাকা। বাজার বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত এবং দুর্বল বাজার ব্যবস্থায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃষকদের জিম্মি করে বাড়তি টাকা আদায় করছে। এতে কৃষকরা যেমন চরম দুর্ভোগে পড়ছেন, তেমনি উৎপাদন ব্যয় বেড়ে গিয়ে আগামীতে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। এমন বাস্তবতায় কৃষি বীজের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জনাব দেলোয়ার জাহান, দেশের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে বীজের দাম বেশি নেওয়া হচ্ছে। এই অভিযোগ কতখানি সত্য, আপনার অভিজ্ঞতা শুনতে চাই। বীজের দাম সাম্প্রতিক সময় একটু বাড়ায় নিচ্ছে। যেমন আমি কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম কৃষকদের সাথে, তারা বললো যে হাইব্রিড ভুট্টা বীজের দাম যেটা ছিল 910 টাকা, সেটা 1,000+ হয়ে গেছে। আলুর বীজ এমনিতে বাজারে, খোলা বাজারে যে বীজটা পাওয়া যাচ্ছে সেটা 90 টাকা, এবং যেটা কোম্পানির বীজ সেই বীজের দামটা আরো বাড়ছে। তো বীজের এই বাজার ব্যবস্থাপনা, যখনই বীজ কৃষকদের প্রয়োজন হয় মৌসুমের শুরুতেই, ঠিক সেই সময়ে বীজের দামটা বাড়ানো হয়। কিন্তু আমাদের যে সরকারের বিএডিসি থেকে যে বীজগুলো দেয়া হয় কৃষকদের, সেইটা কিন্তু সময় মতো এই গ্রাম পর্যায়ে এসে পৌঁছায় না। বিশেষ করে সবজির বীজ সহ অন্য যেসব বীজ আছে, সবজির বীজ তো একেবারে মৌসুমের মাঝামাঝিতে আসে, যে সময় আসলে কৃষকদের বীজ কেনা শেষ। বিএডিসি বীজ কৃষকরা খুব কম দামে ভালো বীজটা পেতে পারে। শুধু বীজের দাম বাড়ানোই বিষয় গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে বীজ কৃষকরা পাচ্ছে সেটা মানসম্পন্ন কিনা, সেটা গুরুত্বপূর্ণ। নানা জায়গা থেকে অভিযোগ আসতেছে যে বীজটা পাওয়া যাচ্ছে সেটা আসলে মানসম্পন্ন না। আশা করি পরে আমি আরো কথা বলবো। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, আমরা একদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কৃষি উৎপাদন বাড়াতে বলছি, অন্যদিকে একটি গোষ্ঠী সিন্ডিকেট করে বীজের দাম বাড়িয়ে দিচ্ছে। এর প্রভাব আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমরা একজন কৃষি উদ্যোক্তার কথা শুনছিলাম এবং কিছু সমস্যার কথা বুঝতে পারতেছিলাম। তো আমরা যেটা দেখি সেটা হলো যে সময় সুযোগ বুঝে যারা যে যে সেক্টরের ব্যবসায়ী তারা দামটা বাড়িয়ে দিচ্ছে, এবং দামটা বাড়িয়ে দেওয়ার ফলে যেটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো আলটিমেটলি উৎপাদনের উপর একটা প্রভাব বিস্তার করছে। তো এখানে মূল ফ্যাক্টর হচ্ছে যে যারা ব্যবসায়ী তারা কোন সময়ে বীজটা বিক্রি করবেন এবং কত দামে বিক্রি করবেন। তার সাথে দেলোয়ার জাহান বলেছে যে এটার দামের চেয়ে অনেক বেশি মূল্যবান হচ্ছে যে এটার মান কতটা উন্নত অথবা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ধরনের। সুতরাং এখানে আমি বলবো যে সময় মতো যদি বীজ সরবরাহ করা যায়, তার চেয়ে বড় হলো কৃষি উপকরণ যদি আমরা সময় মতো কৃষকদের হাতে পৌঁছে দিই এবং ভালো মানের উপকরণ, এবং সেটার মাধ্যমে যদি কৃষক উৎপাদন করে তাহলে উৎপাদন বাড়বে, এবং উৎপাদন যখনই বাড়বে তখনই আমরা অপেক্ষাকৃত কম মূল্যের দ্রব্য সামগ্রী বাজার থেকে পাওয়ার একটা নিশ্চয়তা পাবো। অন্য যে কোনো ভাবে আমরা চেষ্টা করি না কেন, বাজার ব্যবস্থাপনা করে কিছুটা বেটার অবস্থানে আমরা থাকতে পারি, কিন্তু মূল আলোচনা হবে যে উৎপাদন যদি বাড়ে তাহলেই কেবল আমরা কম মূল্যের দ্রব্য সামগ্রী পেতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আনোয়ার ফারুক, কৃষি অধিদপ্তর থেকে বলা হচ্ছে দেশে বীজের কোনো অভাব নেই,
পর্যাপ্ত সরবরাহ আছে, তাহলে দাম বাড়ছে কেন? পর্যাপ্ত সরবরাহ আছে এটা খুব সঠিক নয়, কারণ গত 2 বছর যাবৎ ডলার ক্রাইসিসের কারণেই আমাদের বীজ আমদানিটা অনেকটাই ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত হয়েছে। যেটা আপনার আমাদের উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা দেলোয়ার জাহান বললেন, আমি তার সাথে একমত। আপনি আসলে দাম না, বীজের ক্ষেত্রে কোয়ালিটি হলো ফার্স্ট চয়েস। কোয়ালিটি যদি ভালো হয় 2 টাকা বেশি দিতেও আমার কৃষক রাজি আছে, কারণ আমি ফলনটা নিশ্চিত, গ্যারান্টেড। এখন প্রশ্ন হলো যে এই যে দাম বাড়ছে কেন? যেমন দেলোয়ার জাহান কমপ্লেন করেছেন যে আলু বীজের দাম 90 টাকা। খুচরা বাজারে যদি আলুর দাম 70 থেকে 80 টাকা হয়, তাহলে বীজের দাম হবে 120 টাকা, 1.5 গুণ বেশি হবে। কারণ সিড প্রিজারভেশন, প্রোডাকশনের যে কস্টটা এটা বেশি হয়। কিন্তু এখন প্রশ্ন আসছে যে এই বীজ তো তখন আপনার যখন আলু কিনেছিল তখন তো দাম ছিল না, এখন কেন দামে বিক্রি করবেন? এখন যদি আপনি বীজ আলুটা, যেটা প্রথমে বিএডিসি শুরু করেছিল যে সস্তায় বিক্রি করে, এতে করে যেটা ক্ষতি হয়েছে যে একদল লোক এই আলু সস্তায় কিনে বাজারে আলু হিসেবে বিক্রি করে দিয়েছে, সেজন্য একটা বীজের ক্রাইসিস হতে পারে। সুতরাং বীজটাকে কখনোই বাজারের পণ্যের দামে থেকে কম দামে রাখতে গেলে এটা কিন্তু একটা বিপর্যয় হবে। সস্তা দিয়ে আমি কিন্তু আরও ক্ষতিগ্রস্ত করছি কৃষকদেরকে। সুতরাং বাজারে যদি আলুর দাম 70 থেকে 80 টাকা হয়, তাহলে বীজের দাম আমাকে 100 টাকায় ধরে নিতে হবে, কারণ এটা কস্ট অফ প্রকিউরমেন্ট এবং প্রোডাকশন অনেক বেশি, সেজন্য হয়েছে। দেলোয়ার জাহান আরেকটা প্রশ্ন করেছে যে বিএডিসির সবজি বীজটা পায় না। আসলে কিন্তু বিএডিসির সবজি বীজ এখন কোয়ালিটির সবজি বীজ নাই, তাদের কোনো হাইব্রিড নাই। তারা মূলত এইচওআইবি ধান এবং আপনার আলুতেই বড় ব্যবসা তাদের, আর পাট বীজও কিছু আছে। মূলত এই সবজি বীজটা ব্যবসাটা করে প্রাইভেট সেক্টর। সেখানে প্রাইভেট সেক্টরে গত 2 বছর যাবত আমরা যে সমস্যাটা দেখছি, একটা হলো ডলার ক্রাইসিসের কারণে সময় মতো আমদানি করতে না পারা, এবং আপনি যেটা শুরুতে বলেছেন যে ইনফ্লেশন যদি 10 to 12% হয়, তাহলে গত বছর যেটা 700 টাকা, এটা তো এবছর 800 টাকা হতেই হবে, কারণ ডলার ক্রাইসিসের কারণে ডলার দাম বেড়েছে। লাস্ট ইয়ারে যারা 90 টাকায় ডলারে আমদানি করেছে, তারা এখন 128 টাকায় আমদানি করছে। সেই ক্ষেত্রে আমাদের ভুট্টা বীজ যেহেতু 100% আমদানি নির্ভর, সেখানে কিন্তু দামটা 10 to 15% বাড়বে, এটাই স্বাভাবিক। বাট সেখানে আবারও প্রশ্ন আছে যে কতটুকু বাড়বে, কেন বাড়বে, সেই জায়গাটাতে একটা সমন্বয় থাকা উচিত। সেখানে আমি মনে করি যে কৃষি মন্ত্রণালয়ের যে মনিটরিং কাজটা, এটা আরও বেশি সক্রিয় থাকা উচিত, এবং ব্যবসায়ীদের সাথে নিয়মিত বসে যেটা রেঞ্জটা দেখা উচিত, আসলেই কি খুব বেশি দামে হচ্ছে কিনা। আমার উৎপাদন ব্যয়ের বীজের খরচ কিন্তু 5 to 10%ও না টোটাল কস্টের। আসল ব্যয় কিন্তু আসবে আমরা ফার্টিলাইজারে, আসবে আপনার জমি চাষাবাদের খরচ, এবং তার চেয়েও বড় খরচ হলো লেবার কস্ট। ওই জায়গাগুলোও কিন্তু বাড়ছে খরচ। তাহলে টোটাল খরচটা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার পণ্যের দাম আগামীতে আরও বাড়বে। জি, ধন্যবাদ আপনাকে জনাব দেলোয়ার জাহান। খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ বিপদে পড়েছেন। আপনার বিশ্লেষণ শুনতে চাই, কেন কৃষি পণ্যের দাম এত বেশি? দুয়ারে শীত করা নাড়ছে, কিন্তু বাজারে সবজির দাম অস্বাভাবিক বেশি। কারণ কি? সাধারণত এই সময় নতুন শাকসবজি উঠে যায় এবং দাম একেবারে অর্ধেকে চলে আসে, কারণ প্রচুর সবজির সমারোহ ঘটে। কারণটা কি? প্রথম কারণ হচ্ছে জলবায়ুগত পরিবর্তনে তাপমাত্রা ফ্যাক্সেশন করছে। এই বছর বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত ছিল, যে সময়টা আসলে বৃষ্টিপাত হওয়ার খুব বেশি প্রয়োজন ছিল না, একবার শীতের শুরুর আগে এই সময় বৃষ্টিপাতের কারণেই আগাম যারা সবজি করছিল কৃষকরা বিভিন্ন জায়গায়, সেই সবজির বীজতলা এবং সবজির মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বাংলাদেশে 2টা বৃহৎ অঞ্চলে এবার বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব অঞ্চলের ফসলের মাঠ। এর বাইরে যে এগুলো ছিল, যেগুলো আনোয়ার ভাই বললেন, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে কৃষি পণ্যের, কৃষি উপকরণের দামগুলো বাড়ছে, এবং এইটা যে 5 বছর আগে যে খরচ ছিল তার থেকে প্রায় দ্বিগুণ। কৃষকের সাথে আমরা কথা বলেই জানছি, রাসায়নিক সার আগে 2 বা 3টা ইউরিয়া, ফসফেট, পটাশ দিলে হতো, এখন এইটা 4-5টা রাসায়নিক সার দিতে হয় জমিতে। কারণ বাংলাদেশের মাটির উর্বরতা হার খুবই খারাপ অবস্থা। সরকারের মৃত্তিকা বিভাগের হিসেবে হচ্ছে 72% জমিতে গাছের জন্য যে পরিমাণ পুষ্টিকর খাদ্য দরকার ছিল মাটিতে কিন্তু সেটা নেই। তাহলে নানা ধরনের সার কৃষককে দিতে হচ্ছে উৎপাদনটা ঠিক রাখতে। এর সাথে যোগ হয়েছে ঘাস মারা বিষ, যেটা গত 10 বছর আগেও ছিল না। এই ঘাস মারা বিষেও তার টাকা যাচ্ছে। এর মধ্যে দিচ্ছে সে হরমোন, সে ভিটামিন দেয়, যেটা 10 বছর আগে ছিল না। এখন কিন্তু প্রত্যেকটা জমিতে এই হরমোন দেয়া হয়। কীটনাশক আগে একটা দিলে হতো, সেখানে এখন কৃষকরা 4টা থেকে 5টা কীটনাশক দেয়, তারপরেও পোকাকে নিয়ন্ত্রণ করা যায় না, কারণ পোকা অনেক বেশি সার্ভাইভ করে তার ইয়েতে টিকে আছে।
বীজের দাম নিয়ে তো কথা হলো, এর মধ্যে আনোয়ার বলছে যে শ্রমিকের মজুরি অনেক বেড়ে গেছে, চাষের খরচ বাড়ছে, পাওয়ার টিলারে যে চাষ করে সেই চাষের খরচটা আগের থেকে বাড়ছে, সেচের খরচ বাড়ছে। এই যে টোটাল অবস্থায় এর সাথে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ হিসাব, সেইটা হচ্ছে যে কৃষকের স্বাস্থ্যগত যে ঝুঁকি, সেই ঝুঁকিটাও এখানে যোগ হচ্ছে। কারণ কৃষকের স্বাস্থ্য আগের মতো নেই, কারণ বাংলাদেশের কৃষকরা সবচেয়ে সবচেয়ে বিপজ্জনক যে রাসায়নিক কীটনাশক সেটা কিন্তু স্প্রে করে। এর কারণেই বাংলাদেশি কৃষকরা অনেক বেশি স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকে। তারা যদি নিজেরা খেতে কাজ করতে পারে ভালোভাবে, সারা বছর যদি সুস্থ থাকে, তাহলে কিন্তু তার এই শ্রমের যে টাকাটা সেটা অনেক অংশ কমে যাবে। তো এই জায়গাগুলো ঠিক করতে হবে। যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে দাম। আমরা এবছর যা দেখছি 5 বছর পর আরো বেশি দামে আমাদেরকে ফসল কিনতে হবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে, শুধুমাত্র কৃষি করে নিম্নবর্গের কৃষক যাদের কম জমি, বাংলাদেশে কিন্তু অধিকাংশ কৃষকের জমি কম, এই কম জমির কৃষকরা কিন্তু শুধুমাত্র চাষাবাদ করে ফসলের উৎপাদনের যে ব্যয় সেই ব্যয়টা তুলতে পারে না। অন্য সময় সে রিক্সা চালায়, তার মেয়ে গার্মেন্টসে কাজ করে, ছেলে বিদেশে থেকে টাকা পাঠায়, অন্য জায়গায় থেকে বিনিয়োগ করে। এই বিনিয়োগের হিসেব যদি করা হয়, কোনো কৃষক যদি হিসেব করে, তাহলে কিন্তু এখন যে বাজার মূল্যে আমরা ফসল কিনতে পারতেছি, এর থেকে বেশি মূল্যে কৃষকদের কাছ থেকে কিনতে হবে আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, বিশ্লেষকদের কেউ কেউ বলছেন বীজের ক্ষেত্রে বাংলাদেশে ক্রমাগত আমদানি নির্ভরের পথে হাঁটছে। এ ব্যাপারে আপনার বিশ্লেষণ শুভ, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি কৃষি বীজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাব ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, শস্য বীজের ক্ষেত্রে বাংলাদেশ ধীরে ধীরে আমদানি নির্ভর হয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। এর অভিঘাত বা প্রভাব কি এবং করণীয় বা কি? বিরতিতে যাবার আগে এই প্রশ্নটি আপনার কাছে আমার ছিল। থ্যাংক ইউ। বীজের ক্ষেত্রে আমরা ডেফিনেটলি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যে আমরা বিশেষ করে হাইব্রিড বীজ যেটা বা উন্নত মানের বীজ, এটির পুরোটা আমরা কিন্তু দেশীয়ভাবে উৎপাদন করতে পারি না। কিছু বেসরকারি প্রতিষ্ঠান তারা এগিয়ে এসেছে এখানে তাদের সেবা নিয়ে, এবং তারা যে পরিমাণ বীজ উৎপাদন করে সেটি কিন্তু আমাদের কৃষকদের জন্য যথেষ্ট না। ফলে আমাদের হাইব্রিড বীজের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে আমদানি নির্ভরতা অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং যে প্রযুক্তিতে এই বীজ উৎপাদন করা হয় সেই প্রযুক্তি সম্পর্কেও আমাদের যথেষ্ট সীমাবদ্ধতা, জ্ঞানের ঘাটতি রয়েছে। সেগুলো কারণে আমাদের বীজ আমদানি করতে হয়। সুতরাং আমদানি নির্ভর হয়ে যাওয়াটাকে আমি খুব বেশি খারাপ কিছু দেখছি না। আমি দেখতে চাই যে আমরা যে বীজটা চাই, আমাদের কৃষক ভাইরা যে বীজটা চায়, এটা যথাসময়ে আমাদের যে ব্যবস্থাপনা আছে, সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় যে আমদানি করি আমরা, সেটা যেন আমরা সঠিকভাবে করতে পারি এবং আমাদের কৃষক ভাইদের নিকট পৌঁছে দিতে পারি। তাহলে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমদানি করার অথবা দেশীয়ভাবে বীজ উৎপাদন করার, সেটি পূরণ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। জনাব আনোয়ার ফারুক, গত কয়েক বছর ধরেই বীজের দাম নিয়ে দেশিত্ব গোলকি কাণ্ড ঘটছে। এটা বন্ধে সরকারি সংস্থাগুলোর পদক্ষেপ কতখানি সন্তোষজনক? সিন্ডিকেট ভাঙতে করণীয় কি? সিন্ডিকেট বীজ ব্যবসায় আছে বলে আমি খুব একটা মনে করি না। প্রথমে আপনার জবাবটা দিয়ে নিই, কারণ এখানে একাধিক কোম্পানি ব্যবসা করছে। যেমন যদি আমি হাইব্রিড ধানের ক্ষেত্রে দেখি যে আমার এখানে প্রায় 100টা কোম্পানি ধানের বীজ বিক্রি করে, সুতরাং 100টা কোম্পানির মধ্যে কখনোই সিন্ডিকেট হতে পারে না। কিন্তু একটু আগে আপনি যে প্রশ্নটি করেছিলেন প্রফেসর সাইদুর রহমানকে, যে আমাদের বাংলাদেশ বীজ নির্ভরতা, আপনি যদি দেখেন যে ধান বীজ হাইব্রিড একটা নতুন প্রযুক্তি। যখন আমরা এদেশে 2000 সাল থেকে শুরু করি, তখন কিন্তু 100% ধান বীজ আমরা আমদানি করতাম, আর এখন কিন্তু 85 থেকে 90% বীজ আমরা স্থানীয়ভাবে উৎপাদন করি, এবং আমরা হাইব্রিড ধান বীজ রপ্তানিও শুরু করেছি। সুতরাং সবটাই যে আমদানি নির্ভরতা না, কারণ একটি নতুন প্রযুক্তি আমাদের দেশে আসছে, আসার পরে আমাদের প্রযুক্তির সাথে আমাদের শিক্ষিত হওয়া এবং এই ব্যবসার সাথে জড়িত হয়ে ডেভেলপ করেছে। তারপরে 20 বছর আগে যদি আমি দেখি, আমরা 100% ভেজিটেবল সিড ইম্পোর্টিং কান্ট্রি ছিল বাংলাদেশ। এখন কিন্তু সেই পর্যায়ে নাই, আমরা ভেজিটেবল সিড হাইব্রিড এক্সপোর্টও করছি। সুতরাং বাংলাদেশে কিন্তু প্রাইভেট সেক্টরে এখন বীজ উৎপাদন অনেক বেড়েছে। আমাদের প্রায়
300-রও বেশি ভ্যারাইটি আছে প্রাইভেট সেক্টর হাইব্রিড, যেগুলো তারা ডেভেলপ করেছে, বীজ উৎপাদন করে দেশেরও চাহিদা মিটায় এবং রপ্তানিও করছে। এখন সরকারের একটু পৃষ্ঠপোষকতা করলে কিন্তু এটা আরও বেশি বাড়ানো যাবে, কারণ প্রাইভেট কোম্পানিগুলো এখন প্রায় সবাই R&D করেছে। যখনই তারা নিজের খামারে উৎপাদন শুরু করবে তখনই আমদানিটা কমে যাবে এবং আমাদের এনভায়রনমেন্টে যে বীজটা উৎপাদন হবে ডেফিনেটলি এটা কোয়ালিটি হবে, আমাদের আরও ভালো কাজে লাগবে। এখন সরকারের যে দামের ব্যাপারে, যেটা সরকারের মনিটরিংটা এখানে করতে পারে না এই কারণে যে সরকারকে যখন বলা হলো যে আমি তো এলসি খুলতে পারছি না, তো সরকার কিন্তু তখন কোম্পানিগুলো কোনো হেল্প করেনি যে ঠিক আছে বীজটাকে প্রায়োরিটি সেক্টর হিসেবে এলসি অ্যালাউ করা হোক, নির্ধারিত মূল্যে যাতে ডলারে তারা এলসি খুলতে পারে, তাহলে কিন্তু বীজটা তারা আনতে পারতেন, এক্সট্রা কস্টটা তাদের হয় না। সেই জায়গায় কিন্তু তারা সরকার সাহায্য করতে পারে নাই। সুতরাং এখন এতগুলো কোম্পানি যখন ব্যবসা করে সেখানে আপনার যে সিন্ডিকেশন আমি বিশ্বাস করি না। তবে আলু বীজের ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছিল যে যেহেতু আলু একটা বাল্ক কোয়ান্টিটিতে বীজ প্রয়োজন হয় এবং এর জন্য স্পেশাল কোল্ড স্টোরের প্রয়োজন হয়, সেটা অল্প কয়েকটা কোম্পানি করে, কিন্তু সেখানে কিন্তু বিএডিসির একটা বড় শেয়ার। সুতরাং বাজারে এখানে এখনও 70% বীজ হলো কৃষকের বীজ। তো কৃষকের বীজের তো দাম খুব একটা বাড়া ওঠার কম সুযোগ থাকে না, কিন্তু এবছর যেটা হয়েছে যেহেতু আলুর ফলন কম হয়েছে এবং অন্যান্য সবজির দাম বেশি থাকার কারণেই কিন্তু আলুর দামটা বেশি হয়েছে, তা না হলে কিন্তু আলুর এত দাম হতো না। এবছর বৃষ্টি দেরিতে হওয়াতে আমাদের সব লেট হয়ে গেছে, সুতরাং আরও আপনাকে 7 থেকে 10 দিন ওয়েট করতে হবে, তারপরে সব সবজির দাম কমে যাবে। কিন্তু প্রশ্ন কতটুকু কমবে? আপনি কি আবার 10 টাকায় খেতে চান টমেটো, তাহলে তো কৃষক কৃষিকাজ করবে না। সুতরাং সেই মাত্রাটা আমাকে বুঝতে হবে। আজকের বাজার দরে যার যে উৎপাদন ব্যয়, সেখানে আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি মনে করি যে 30-40 টাকার নিচে যদি টমেটো হয় তাহলে কৃষকের জন্য লস হবে। যদি 20 টাকা 25 টাকার নিচে একটা ফুলকপি বিক্রি করতে তাহলে কিন্তু কৃষকের ক্ষতি হবে, কারণ সব পণ্যের দাম বাড়বে। কৃষকের কি এমন অপরাধ যে তার পণ্যের দাম সে বলতে পারবে না, বাজার ফিক্স করবে তার পণ্য। কৃষককেও যদি তার ন্যায্য মূল্যটা পায়, তার লাভটা পায়, এবং সাধারণ ভোক্তাও যদি আপনার ভালো রেটে পায়, এবং এই মধ্যস্বত্বভোগী যারা কোনো এফোর্ট ছাড়ে দালালি করে টাকাগুলো নিয়ে যাচ্ছে, এটাকে কিভাবে বন্ধ করে? এটার জন্য যেটা হলো যে তথ্য উপাত্ত, কি পরিমাণ ফসল কোথায় উৎপাদন হচ্ছে সে তথ্য জানা দরকার। আজ পর্যন্ত বলতে পারে না কৃষি মন্ত্রণালয় যে এবছর কত টাকা আলু হয়েছে। তারা যে ফিগার দিয়েছে আমরা চ্যালেঞ্জ করেছি, কারণ এত পরিমাণ আলু হয়নি, কারণ আমার জমি তো লিমিটেড। একই জমিতে আলু হয়েছে, ভুট্টা হয়েছে, ধান হয়েছে, তাহলে জমিটা আসলো কোত্থেকে? যেহেতু মানুষ ভুট্টা বেশি করছেন, অটোমেটিক আলুর এরিয়া কমে যাবে। আলুর আমরা চাচ্ছি প্রোডাক্টিভিটি বাড়িয়ে এটাকে ধরে রাখতে, কিন্তু গত কয়েক বছর আলুতে কৃষক লস করার কারণে আলুর থেকে মানুষ ভুট্টায় শিফট করেছে, এটাও বুঝতে হবে বাস্তবতা। কোঅর্ডিনেশনটা অত্যন্ত গ্যাপ। কৃষি মন্ত্রণালয় মনে করে যে আমি উৎপাদন শেষ, আমি ফিগার দিয়ে বসে আছি। খাদ্য মন্ত্রণালয় মনে করে বাজার পরিস্থিতি ভালো আছে। বাণিজ্য মন্ত্রণালয় আমদানি করবে, এটা তো হলো না। সমাধানগুলো কি? সমাধান হলো যে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কমার্স এবং ইন্ডাস্ট্রির ভিতরে একটা সমন্বয় থাকা উচিত। কোন ফসলটা, যেমন আমি পেঁয়াজ প্রত্যেক বছর কেন দাম বাড়লে আমদানি করতে হবে? আমি জানি যে আমার 5 থেকে 7 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হবে, তাহলে বছরের প্রথমেই কেন আমি ক্যালেন্ডারটা বলে দিই না যে আমি জুলাই থেকে 5 লাখ টন আমদানি করতে দেবো, তোমাদেরকে অ্যালাউ করা হলো? তাহলে কিন্তু ব্যবসায়ীর আগের থেকে একটা সুযোগ পায়। কিন্তু আপনি যখনই বাজারে দাম বেড়ে গেল তখন আপনি বলেন যে আমি ট্যাক্স উঠাই দিলাম, এখন আমদানি করো। আরেকটা বিষয় হচ্ছে, আপনি গত কয়েক বছর দেখেছেন, লাস্ট 15 ইয়ার্স, যে একটা সরকার থাকাতে একটা গ্রুপ অফ পিপল শুধু ব্যবসার সাথে জড়িত ছিল, কয়েকটা কর্পোরেট হাউস ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করছে। আর এখন সেটা আগে যেমন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা আমদানি করতো, সেই সুযোগগুলো ছিল না। এখন ওই ব্যবসায়ীগুলো যখন আবার ফিরে আসবে, আবার সবাই যখন আমদানিটা ওপেন হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন যে আমদানি কিন্তু পণ্যের দাম অনেক কমে যাবে। অলরেডি চিনির দাম কমতে শুরু করেছে, একটা কোম্পানি তার চিনির দাম 15 টাকা কমিয়ে দিয়েছে কেজিতে, কারণ চিনির আমদানি ব্যয় পড়ে 45 টাকা, সেটা কেন 140 টাকা বিক্রি হবে বলেন? এই যে কর্পোরেট সিন্ডিকেটটা যতদিন না ভাঙতে পারবে ততদিন আপনার কিন্তু এই পণ্যের দাম কমানো যাবে না। আমরা মনে করি এখানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট থাকা উচিত। যে কোনো ব্যবসায়ী যদি আমদানি করতে পারে, যখনই দাম বেড়ে যাবে আমদানি করবে, ব্যাংকে যাবে, এলসি করবে, তাহলে বাজারটাকে আরও সহজ করতে পারবে, আমদানিটা তাকে ওপেন করতে হবে, অবারিত রাখতে হবে। আপনার যেমন সরকার এই বছরটা ভালো উদ্যোগ নিয়েছে, অলরেডি রোজার মাসের জন্য এখন থেকে রমজান মাসে যে পণ্যগুলো দরকার তার জন্য একটা দিক নির্দেশনা দিয়েছে। আমি সরকারকে সাধুবাদ জানাই, এটাই হওয়া উচিত। অন্তত 2-3 মাস আগে না জানালে ব্যবসায়ীরা সেই সুযোগ নিতে পারে না। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, কৃষি পণ্যের উৎপাদন ব্যয় কমাতে করণীয় কি? কি আসলে ফর্মুলা এখানে আপনার প্রয়োগ করা যেতে পারে? ফর্মুলা আসলে তো তেমন ম্যাজিক কিছু না, যেগুলো আমাদের আছে সেগুলোর ম্যানেজমেন্টটাই আমাদেরকে উন্নত করতে হবে। আমরা যে আলাপটা প্রথম থেকে করলাম এখানে, সেই জায়গাটাতে আমাদের মূল বিষয় যে আমাদের কৃষকদের উৎপাদন যদি পরিমাণ বাড়ানো সম্ভব হয়, তাহলেই দেখা যাবে যে আসলে কস্ট অফ প্রোডাকশন কমে যায়, এবং সেই উৎপাদন বাড়ানোর জন্য যে বেসিক উপকরণ সেগুলোর মধ্যে অলরেডি
আনোয়ার ফারুক সাহেব এখানে আলাপ করেছেন, যে বীজটা আসলে আমরা খুব বেশি বলি, কিন্তু বীজের শেয়ার অফ প্রোডাকশন কস্ট এটি কিন্তু রিলেটিভলি লো দেন ফার্টিলাইজার এবং সেচের যে খরচ। সুতরাং এই সেচ খরচে বলি আর লেবার খরচ বলি এবং ফার্টিলাইজার খরচ বলি, এগুলো যদি কমানো যায় তাহলে উৎপাদন খরচ কমে যাবে। এবং আমরা এগুলো তো কোনো জায়গাতেই লাগাম টানতে পারছি না, লাগাম তো কোনো জায়গাতেই টানতে পারছি না। না, লাগামের বিষয়টা আমি বলবো যে এটা ওভারঅল একটা ম্যানেজমেন্ট, সরকার এবং তার সংস্থাগুলো চেষ্টা করছে। আমি মনে করি যে সেই মনিটরিং যদি উন্নত করা যায়, আমাদের রিপোর্টটা তো কন্টিনিউ করতে হবে। এখানে কোনো জায়গায় আমাদের থেমে গেলে হবে না, যে হচ্ছে না আর করা যাবে না। তাহলে কিন্তু বাজারে আপনি যে বললেন ফুলকপি বাঁধাকপি, এটা 50-60 কেন 100 টাকায় পাওয়া যাবে না যদি আমরা হাল ছেড়ে দিই, আমাদের কৃষক ভাইয়েরা যদি হাল ছেড়ে দেয়। সুতরাং হাল ছাড়ার কোনো সুযোগ নাই, আমাদের বীজের মানের উন্নয়ন ঘটাতে হবে, আমাদের এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদের আরেকটি বড় সমস্যা হলো কৃষি জমি সংকট। আমরা এখনো দেখছি যে বিভিন্ন বড় বড় কর্পোরেট কিংবা বড় বড় ব্যবসায়ী কিন্তু শত শত বিঘা জমি জাস্ট আপনার দখল করে রেখেছে, কিংবা কোনো একটি অ্যাগ্রোর নাম করে যেখানে উৎপাদন হচ্ছে না, কিংবা বিশাল বড় বড়, এমনকি সেই প্রত্যন্ত অঞ্চলেও আপনি যদি দিনাজপুর, রংপুর কিংবা বাংলাদেশের বিভিন্ন আপনার প্রান্তিক অঞ্চলেও যান, আপনি দেখবেন যে বড় বড় সাইনবোর্ড লাগিয়ে এই কৃষি জমির একরকম সংকট হচ্ছে, আবাসনের নামে কৃষি জমির সংকট হচ্ছে। ভারত যেভাবে কৃষকের কৃষি জমিকে সংরক্ষণ করেছে এবং কৃষক শুধু কৃষি জমি পাবে সে ব্যবস্থাটা নিয়েছে, সেটা আমরা করতে পারছি না। না, আপনি খুব যথার্থই বলেছেন যে যে জায়গাগুলো আমরা কৃষিকাজের জন্য ব্যবহার করতে পারতাম সেগুলো নানান ভাবে, তার উদাহরণ আপনি দিয়েছেন। তো সেই ল্যান্ড ইউজ পলিসিতে আমাদের হাত দিতে হবে। আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয় কিন্তু এই ভূমির যে ট্যাক্সের ইস্যু, তারপরে কি বলে খারিজ, এগুলোতে অনলাইন করেছেন, কিন্তু ভূমি ব্যবস্থাপনায় আমাদের যথেষ্ট সময় নিয়ে এবং যারা এই ক্ষেত্রে ভালো জ্ঞান রাখেন তাদেরকে সঙ্গে নিয়ে এই ব্যবস্থাপনার দিকে সরকারের নজর দিতে হবে। এই নজর দিতে গিয়ে অনেক রাঘব বোয়ালদের রোষানলে পড়তে হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে দেশের মানুষকে যদি খাদ্য সরবরাহ করতে হয় তাহলেই ভূমি ব্যবস্থাপনার ল্যান্ড ইউজ পলিসির উপর জোর না দিয়ে অন্য কোনো অল্টারনেটিভ সামনে থাকবে কিনা আমার সন্দেহ আছে। কৃষি জমিকে যদি আমরা সংরক্ষণ না করি, কিংবা আপনি যে কৃষি জমি শুধুমাত্র কৃষক আবাদ করতে পারে, এটার কৃষি জমিকে কেনা বেচা করা যাবে না। যে এই যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন আমরা আলোচনা করছি, কিন্তু কাউকে সেখানে আসলে হস্তক্ষেপ করতে দেখছি না। এটা একটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের। আমরা কিন্তু ল্যান্ড ইউজের যে আইনটা করেছিলাম সেটাও কিন্তু গত সংসদে পাশ করতে পারিনি। কৃষি মন্ত্রণালয় থেকে যেটা প্রেশার দেওয়া হয়েছিল যে জমির ধরন পরিবর্তন করা যাবে না, কৃষকের জমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, এবং শিল্প কারখানার জন্য জমি লিমিটেড করে দেওয়া হবে, যে আপনি ব্যাংক লোন পেয়ে আপনি বড় বড় জমি কিনে ফেলে রাখবেন এবং নষ্ট করবেন, যেখানে সেখানে মিল ফ্যাক্টরি করবেন। এটার জন্য কিন্তু আমাদের রিকমেন্ডেশন ছিল। আমি আপনার সাথে একেবারে একমত যে আমাদের যে জমির পরিমাণ, যেভাবে জনসংখ্যা বাড়ছে, যদি এই জমি আমরা সংরক্ষণ করতে না পারি, ইভেন গ্রামেগঞ্জেও এখন যারা বিদেশে আছেন, টাকা আছেন, জমি ভরাট করে একটা বাড়ি করছেন, হয়তো একটা জমি বাড়ি করার কারণে আশেপাশে সবগুলো জমি কিন্তু তার নষ্ট হয়ে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা। জি, ধন্যবাদ দেলোয়ার জাহান। কৃষি উৎপাদন ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়ার সুযোগ আছে এবং কোন পদক্ষেপগুলো এখনই নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথমত প্রয়োজন হচ্ছে উপকরণগুলো যেন কৃষকের নিয়ন্ত্রণে থাকে, উপকরণ যেন কৃষকের বাইরে না যায়। বিশেষ করে বীজের কথা যেহেতু আলোচনা হচ্ছিল, বাংলাদেশের কৃষকরা হাইব্রিড টমেটো বীজ কেনে 11 লাখ টাকা কেজিতে, মানে 5 থেকে 11 লাখ টাকা গত বছরে বিক্রি হয়েছে। তো এই যে কৃষক কেন দাম বাড়াবে না? তো প্রত্যেকটা বীজই কিন্তু এরকম, আমি শুধুমাত্র টমেটো বীজের কথা বললাম, অন্য বীজের ক্ষেত্রে ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে সমস্ত হাইব্রিড বীজের দাম এরকম আকাশ ছোঁয়া। আমরা হয়তো 5 গ্রাম বা 10 গ্রাম কিনে কৃষক হয়তো বুঝতে পারে না, কিন্তু 1 কেজি বীজের দাম এরকম 1 লাখ থেকে 8 লাখ পর্যন্ত এই বীজ ভেদে। তাহলে এই বীজটা গত 12 থেকে 15 বছর ধরে কৃষকের হাত থেকে অধিকাংশ বীজ কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। কৃষক কোনো বীজ সংরক্ষণ করতে পারে না। আপনি বাংলাদেশে কোনো গ্রামে গেলে কোনো বীজ, দেশি বীজ পাবেন না। হয়তো 10 থেকে 15 বছর আগে, 20 বছর আগে আপনি যদি কোনো গ্রামে যেতেন তাহলে দেখতেন যে 70% বীজ কৃষক সংরক্ষণ করে। এই যে কৃষকের হাহাকার এখন,
এই হাহাকারের মূল কারণটা হচ্ছে কৃষকের হাতে তো বীজ নেই, কোম্পানি বীজ দিলেই তো সে বীজ পাবে, অত কোম্পানি তার মতো করে বীজটা করে নিচ্ছে, দামটা ধরে নিচ্ছে। যদি কৃষকের হাতে বীজ থাকতো, যদি কৃষক দেশি বীজ সংরক্ষণ করতে পারতো। কিন্তু অধ্যাপক সাইদুর রহমান তো কোনো সমস্যা দেখছেন না, উনি বলছেন যে আপনার আমদানি নির্ভর হলেও কোনো সমস্যা নেই। এটা একদমই একদমই ঠিক কথা না। আমরা তো এই আমি বুঝাচ্ছি সংকটগুলো আপনাকে, সামনে দেখছি। আমি আপনাকে বুঝাচ্ছি, শুনেন, আমরা যে বীজটা দামি বীজ সেটা তো হলো হাইব্রিড বীজ, সেটার আপনার ফলন বেশি পাচ্ছেন। আমরা আগে ট্রেডিশনাল যে টমেটো একটা গাছে 1 থেকে 1.5 কেজি টমেটো হতো, এখন 10 থেকে 15 কেজি টমেটো পাচ্ছেন। সো আপনি দেখবেন যে আপনার কোয়ালিটি সিডের কারণে আপনার প্রোডাক্টিভিটি কত বেড়েছে। আগে আমরা জমিতে ধান পেতাম 5 মণ, যখন HYB আসলো আমরা পাচ্ছি 15 মণ 20 মণ, হাইব্রিড আসলে পাচ্ছি 30 মণ। সো আপনি বীজটা কখন আমাদের যে সাইদুর রহমান যেটা বললো, আমার প্রোডাক্টিভিটি জমিতে না বাড়াতে পারলে আমার জমি কমে যাচ্ছে, আমি কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো না। এই প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে আপনার প্রযুক্তি লাগবে, আর প্রযুক্তির জন্যই এই ভালো বীজ, এবং এক্সপেন্সিভ কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি দেখবেন যে আমরা কস্ট বেনিফিট করে, আপনি যে যদি আপনি ট্রেডিশনাল ধান করতেন 6 মণ একই খরচে, সেটা নেবেন না আপনি 20 মণ নেবেন HYB দিয়ে, না হাইব্রিড করবেন 30 মণ নেবেন। সো আপনার কাছে তো একই লেবার কস্ট, একই জমি চাষ খরচ, একই ফার্টিলাইজার, কিন্তু আপনি ফলন বেশি পাচ্ছেন শুধু বীজের কারণে। সেই জন্যই কিন্তু হাইব্রিডটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। আর এটা যে আমরা আমদানি করি বলেই দাম বেশি, কারণ আপনি আমরা যেসব দেশ থেকে আমদানি করি সেটা মিড লেভেল। আপনি যদি আরও বেটার কান্ট্রি থেকে আনতেন তাহলে টমেটো বীজের দাম পড়বে 30 লক্ষ টাকা, কিন্তু সেটা আবার গ্যারান্টেড যে একটা টমেটো গাছ থেকে আপনি 25 থেকে 30 কেজি ফলন পাবেন ওই যত্ন করতে পারলে। সেই এনভায়রনমেন্ট আমরা এখনও দিতে পারি নাই, কিন্তু তাতে কৃষক বেনিফিট হবে যদি ফলনটাতে নিশ্চিত হয়। বীজের ক্ষেত্রে প্রথম শর্ত হলো কোয়ালিটি, আর কোয়ালিটি এশিওর করতে গেলে হলো যে আপনি কী এনভায়রনমেন্টে রাখবেন। আগে প্রযুক্তি ছিল না বলে কৃষক করেছে, কিন্তু আমরা তো একেবারে, আমি যদি গত 50 বছর ধরে কৃষিকাজের সাথে জড়িত, আমি তো জমির সাথে দেখেছি যে আমার ফলন আগে কি হতো আর এখন আমি কি পাচ্ছি, আমি বেনিফিটেড কিনা। বাট সমস্যা হলো কৃষকের বড় সমস্যা, আমি জাহানের সাথে একমত যে আমি তো আমার দাম ভালো পাচ্ছি না, বিক্রি করার সময় আমি যখন বিক্রি করি তখন দাম থাকে না। এবছর দেখেন আমনের সংরক্ষণ সরকার বলেছে 1300 টাকায় ধান কিনবে, আর 1350 টাকা তো এমনি ধান ঘর থেকে নিয়ে যাচ্ছে শুকনা ধান। কেন আমন ধান আমি সরকারের কাছে 1300 টাকায় দেবো? কেন সরকার এখানে একটু বেশি দামে কৃষক থেকে ধানটা যদি সংগ্রহ করতো, আপনি ওপেন মার্কেটে সস্তায় চাল বিক্রি করেন। আমরা বারবার বলেছি আপনি ধানটা এই সিজনে ধানের দামটা একটু বাড়িয়ে রাখেন যাতে কৃষক একটু বেটার দাম পায়। আপনি পরে যখন বিক্রি করবেন চাল, আপনি ওপেন মার্কেটে 30 টাকা চাল বিক্রি করেন। সেটা না করে এই কৃষকের উপর ক্ষতিটা, যে সস্তায় ধান কিনবে, সস্তায় চাল কিনবে, বাজার সস্তা রাখবে। আমরা তো আমদানি ওপেন করেছি, তাহলে চাল আমদানি হয় না কেন? কারণ বাংলাদেশ থেকে যেই দামে চাল বিক্রি হচ্ছে, আমদানি করলে জিরো ট্যাক্সে আমদানি করলেও তার খরচ তার চেয়ে বেশি আমদানি ব্যয়। সুতরাং আমাদের দেশের চালের দাম কিন্তু আমরা আশেপাশে আন্তর্জাতিক বাজারের তুলনায় আমরা এখনো স্টেবল আছে, অনেক কম আছে। তা না হলে তো সবাই চাল আমদানি করতো। জি ধন্যবাদ। আমি একটু বলতে চাই এই বিষয়, মানে আনোয়ার ভাই যেটা বললেন ঠিক আছে, কিন্তু আপনি হাইব্রিড বীজ দিয়ে উৎপাদন করতে গেলে উৎপাদন ব্যয় বাড়বে, তার নিজস্ব কেয়ার আছে, প্রচুর পরিমাণে রাসায়নিক সার লাগবে, পেস্টিসাইড লাগবে, পোকামাকড় অ্যাটাক করবে। আমাদের এখানে ভূমির সাথে তার অ্যাডজাস্টমেন্ট নেই, নানা ধরনের দুর্যোগের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, এটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে দেশি বীজটাকে আরো বেশি উন্নত করা যেত কিনা, সেটা ফলন বাড়ানো যেত কিনা, এই গবেষণাগুলো হচ্ছে কিনা। উনি বললেন 6 মণ হয়, কিন্তু আমার কাছে জাত আছে একেবারে খুব কোনো কেয়ার লাগবে না, কোনো রাসায়নিক সার দেওয়া লাগবে না, আপনার 15 মণ ধান উৎপাদন হবে। এবং এই 15 মণ আপনি আরো 10 বছর 15 বছর পর 100 বছর পরও 15 মণই হবে, কমবে না। ভালো তো, এই ভ্যারাইটি তো আমাদের দরকার, এরকম থাকলে তো অবশ্যই আপনাদের দরকার। তাহলে এই গ্যাপটা কেন? মানে যেখানে আছে তাহলে এই গবেষণা তো হচ্ছে না, কোথায় আমি ভালো বীজ পাবো যেখানে উৎপাদন আমার ডাবল হবে, যেখানে বেশি রাসায়নিক কিংবা সার দিতে হবে না? তাহলে এইটা আপনি ইনফরমেশন আপনাদের কাছে নাই কেন? ইনফরমেশন আসতে হবে। এটা যে বললেন যে একটা ভ্যারাইটি তার কাছে আছে, কিন্তু সেই ভ্যারাইটিটা যদি থাকে সেই ভ্যারাইটি তো নিয়ে আসতে হবে কোথায়? এই ভ্যারাইটিটা নিবন্ধন করতে হবে এবং এটা মার্কেটিং এর ব্যবস্থা করতে হবে। এটাকে প্রযুক্তির এক্সটেনশনের সাথে যেতে হবে যে আমাদের ভ্যারাইটি ভালো, কৃষকদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট করা যায়, আমরা দেখতে পারি। দেলোয়ার জাহান, তাহলে আপনার এই ভ্যারাইটি মার্কেটে আনছেন না কেন? দেখুন, আমরা কিন্তু বীজ বিনিময় করি সারা বাংলাদেশের কৃষকদের মধ্যে। আমরা বীজ বিক্রি করি নাই, কিন্তু বাংলাদেশে যে কোনো কৃষক আমাদের কাছ থেকে বীজ নিয়ে যেতে পারে, তার কাছে কোনো ভ্যারাইটি থাকলে তারা এখান থেকে বীজ আমাদেরকে দিতে পারে। এই ধরনের বিনিময় ব্যবস্থা আছে। আপনি এত ভালো একটি কথা বলছেন যে এইরকম মানের একটি বীজ আছে, তাহলে সেটা আমাদের নীতি নির্ধারকের কাছেই বা আপনারা দিচ্ছেন না কেন, তাদেরকে জানাচ্ছেন না কেন? দেখুন, একেবারে ঢালাও ভাবে স্রোতের মতো করে সবকিছু হাইব্রিড করা হচ্ছে। লাল শাক কোনোভাবে হাইব্রিড করার প্রয়োজন নেই, যে কেউ লাল শাকটা বীজ রাখলেই এটা যে কোনো বাড়িতে থাকতে পারে। কিন্তু আপনি এখন বাজারে যান, কোনো লাল শাক ওপি ভ্যারাইটির লাল শাক পাবেন না।
এই যে স্রোতের মধ্যে ভেসে যাওয়া এবং সবাইকে হাইব্রিডে দিকে নিয়ে যাওয়া, এইটা একটা না ভুল না সিদ্ধান্ত। না না এইজন্যই তো বলছি, হাইব্রিডে আগে লাল শাক দিয়ে ভাত খেলে ভাত লাল হয়ে যেত। না না, লাল এখন তো শাকে হাইব্রিড নাই, কথাটা সঠিক না। লাল শাকের ভিতরে এখনো কোনো হাইব্রিড জাত আসেনি বাংলাদেশে। লাল শাক তো আমাদের বীজে, আমরা বরং আমাদের থেকে আরো এক্সপোর্ট হয়, কিন্তু লাল শাক এখন পর্যন্ত হাইব্রিড হয় না। দুইটা জাত আছে, একটা আলতা পেটি আর একটা জাত আছে বাড়ির জাত। একটা লাল হয় বেশি, একটা লাল কমে, বাট এটা 100% এখনো ট্রেডিশনাল ভ্যারাইটি আছে আমাদের। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে। আমাদের দেলোয়ার জাহান আলোচনা ভাই, শেষ পর্যায়ে জনাব আনোয়ার ভাই ফারুক। দেলোয়ার জাহান ভাই যেটা বললেন, এইটা যদি হয় যে তেমন কেয়ার না করেও আমরা ভালো উৎপাদনশীল বীজ পাই, তাহলে আমাদের কৃষি বিভাগের যারা আছেন ডেফিনেটলি ওনার সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করা এইটাকে উচিত। লালন করার চিন্তা করবেন। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখি যে কৃষক পর্যায়ে এখন ওখানেও একটা পরিবর্তন হয়েছে, সেটা দেশীয়ভাবে হোক আর বৈশ্বিক কারণেই হোক, তারা এখন রেডিমেড প্যাকেট পাইতে চায় বীজের। তারা যে বাসায় রাখলে যে একটা এক্সট্রা কেয়ার নিতে হয় বীজের, 2-3 বার রোদ দিতে হয় বা এক্সট্রা একটা ম্যানেজমেন্ট কিন্তু আছে, কিন্তু ইদানিং যদি আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে যেটা দেখতে পাচ্ছি, তারা বাজার থেকে রেডি প্যাকেট কিনতে কিন্তু বেশি প্রস্তুত দেন তারা বাসায় রাখার চেয়ে। সুতরাং এই জায়গাটাতেও আমাদের যে শিক্ষিত, আমি বলবো যে কৃষি কাজে যোগ দিয়েছেন, তার মতো যদি এরকম শিক্ষিত ভাইয়েরা আসে এবং সচেতন হয়ে কৃষি কাজ করে, তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের আমদানি নির্ভরতায় থাকতে হবে না। সেই জায়গাতে ইম্পর্টেন্ট বিজ্ঞানীরা অবশ্যই জোর দিবে যেটাতে উৎপাদন বেশি হয় এবং যাতে করে আমাদের কৃষক ভাইয়েরা কম খরচে উৎপাদন করতে পারে। এটা প্রোডাক্টিভিটিটাই সেখানে মেইন টার্গেট। আর যেহেতু আমাদের এতগুলো মানুষকে একসঙ্গে খাওয়াতে হবে, সুতরাং সেখানে কিন্তু ওই যে সার দিয়ে একটু একটু করে কম করে উৎপাদন করে এই যে শাকসবজি আমরা বাজারে দেখি, এটা সাপ্লাই দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। আমাদের আলোচনা শেষ পর্যায়ে জনাব আনোয়ার ফারুক, কৃষি খাতে প্রতি বছরই তো ভর্তুকি দেওয়া হচ্ছে, প্রয়োজনের তুলনায় ভর্তুকি কতখানি যথেষ্ট, আর যতটুকু ভর্তুকি দেওয়া হচ্ছে তার সুফল প্রকৃত কৃষক এবং ভোক্তারা কতখানি পাচ্ছে? ভর্তুকিটা আমরা মূলত মেজর ভর্তুকিটা যায় শুধু ফার্টিলাইজারের ক্ষেত্রে, আমার 90% 95% শুধু ফার্টিলাইজারে যাচ্ছে। সুতরাং আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আরও বেশি দিতে হবে। কারণ আমরা দেখেছি কোভিড পরবর্তী ইউক্রেন ওয়ারের সময় যখন ফার্টিলাইজার পাওয়া যায়নি, তখন সরকার 17,000 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দিয়েছে 7,000 থেকে। এবং ওই সময় যদি ফার্টিলাইজার ব্যবস্থা সাপ্লাইটা না থাকতো, তাহলে কিন্তু এই নিরবিচ্ছিন্ন ফসল হতো না। কারণ আপনি 100 টাকা দিয়ে সার কিনে, যেটা আমাদের একটু আগে জাহান বললেন যে এত সার দিতে হয়, এত দাম দিয়ে সার কৃষক ব্যবহার করতে সম্ভব হতো না। সুতরাং ফার্টিলাইজারের দাম স্টেবল রাখার জন্য ভর্তুকিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা বলছি আপনার ইরিগেশনের জন্য আরও ভর্তুকিটা বাড়াতে হবে, কারণ বিদ্যুৎ এবং সেচ আমাদের সবচেয়ে বড় ফসল হলো বোরো, আমরা প্রায় 60% চাল পাই। সেই সময় আমাদের ইরিগেশন ব্যয়টা বেড়ে যায়। আমার ফার্টিলাইজার এবং মেকানাইজেশনটাকেও আমরা ভর্তুকির আওতায় এনেছিলাম। কতটুকু এফেক্টিভলি সেগুলো কাজ করছে দেখতে হবে। তবে ফার্টিলাইজার, ইরিগেশনের ভর্তুকির কোনো বিকল্প নেই, এগুলো কন্টিনিউ করতে হবে। অবশ্যই আমরা পাচ্ছি, কারণ না হলে যেটা জাহান বললো একটু আগে, যে তাহলে তো আপনার 100 টাকা খাইতে হতো টমেটো, আপনি কখনোই 20 টাকা 25 টাকা আশা করতে পারেন না। কারণ যেই ব্যয় হবে, চালের দাম আমাকে 150-200 টাকায় খেতে হবে, তাহলে আমি ধান করতে পারবো না। এটাই হলো বাস্তবতা। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, একদিকে বীজের দাম বেশি, অন্যদিকে মানহীন বীজ, মাটির উর্বরতা কমে যাওয়া, সময় মতো বীজ না পাওয়া, সার, কীটনাশক, কৃষি শ্রমিক, সেচ, পরিবহন সহ বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধির ফলে ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে কৃষি পণ্যের উৎপাদন ব্যয়। এর সঙ্গে রয়েছে মধ্যস্বত্বভোগী। সব মিলিয়ে খাদ্যপণ্যের দাম বেড়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতি থেকে বেরোতে হলে সমন্বিত ও সম্মিলিত উদ্যোগ নিতে হবে। দেশে উৎপাদন, চাহিদা ও যোগানের প্রকৃত তথ্য নিরূপণ করতে হবে। কৃষক পর্যায়ে সময় মতো বীজ সরবরাহ নিশ্চিত করতে এলসির সুবিধা বাড়াতে হবে। শুল্ক অশুল্ক বাধাগুলো দূর করতে হবে। কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে ভর্তুকি সহায়তা বাড়াতে হবে। কৃষি বীজের স্বনির্ভরতা এবং উৎপাদনের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় গবেষণার সুযোগ বিস্তৃত করতে হবে। আবাসন প্রকল্প কিংবা কারখানার নামে শত শত বিঘা জমি যাতে কেউ কিনে ফেলে রাখতে না পারে, সেজন্য ভূমি ব্যবহার আইন ও বিধিমালা প্রণয়ন করে তার শক্ত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।